আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খারাপ খবর বন্ধুরা, আপনাদের সামনে খুবই দুঃখজনক একটি খবর তুলে ধরছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে লিবিয়ার জেনারেল কমান্ডার ও সেনাপ্রধানের মৃত্যু হয়েছে। আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি লিবিয়ার সেনাবাহিনীর কমান্ডার অর্থাৎ আর্মি চিফ। তার নাম মোহাম্মদ আলী আল হাদ্দাদ। তিনি আর বেঁচে নেই, তার বিমান দুর্ঘটনায় পড়েছে। অফিসিয়াল মিটিংয়ের জন্য তিনি তুরস্কে গিয়েছিলেন। তার একটি প্রাইভেট জেট ছিল যার নাম ছিল ফ্যালকন। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে লিবিয়ায় ফেরার উদ্দেশ্যে উড্ডয়নের পরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। আমার কাছে ক্র্যাশের কিছু ফুটেজ রয়েছে, অর্থাৎ তুরস্কের রাজধানী আঙ্কারাতেই তার বিমানটি ভেঙে পড়ে। বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং এত দ্রুততা জানা সম্ভবও নয়। তদন্ত শুরু হয়ে গেছে। তবে এই দুঃখজনক খবর নিশ্চিতভাবে আসছে যে লিবিয়ার জেনারেল কমান্ডার ও আর্মি চিফ ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে। এখানে বিষয়টির সব দিক থেকে তদন্ত করা হচ্ছে, এর পেছনে কোনো শত্রুপক্ষের হাত আছে কি না। কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে তুরস্কের রাজধানী আঙ্কারাতেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে। দেখুন, আমি আপনাদের মানচিত্র দেখাচ্ছি। বিমানটি তুরস্কের বাইরে খুব বেশি দূর যেতে পারেনি। উড্ডয়নের পরই কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এটি ভেঙে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র দেখে হতবাক ও উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। দৃশ্যটা আবারও আপনার সামনে। ইরান আবারও একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ফলে ইসরায়েল ভীষণভাবে অস্থির হয়ে উঠেছে। আগেও আপনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার এমন দৃশ্য দেখেছেন, আর ইরান তা প্রকাশ্যেই করছে। এরপর ইসরায়েল সতর্কতা জারি করেছে। তারা সতর্কবার্তা দিয়ে বলেছে যে ইসরায়েলের উপর, অর্থাৎ আমাদের উপর ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন ইরান আমাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এখন এর পরের আপডেট হলো আমেরিকা বলেছে এমন কোনো কারণ নেই যে ইরান ইসরায়েলের উপর হামলা করবে, কিন্তু যদি এমন কিছু ঘটে তাহলে ইরানকে তার মূল্য চুকাতে হবে। אנחנו יודעים שאיראן מקיימת תרגילים בתקופה האחרונה. אנחנו עוקבים אחרי זה, ואנחנו עושים את ההיערכות הנדרשת. אני רוצה להעביר כאן... ইরান এই মুহূর্তে পুরো শক্ত অবস্থানে আছে। তারা ইসরায়েলের কথা শুনছে না, শত্রুকে তারা ভয় পাচ্ছে না, এমনকি মিত্রদের কথাও তারা মানছে না। কারণ মিত্ররাও বলছে, ভাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করো না। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিশেষত্ব হলো আপনার সামনে যে ভিডিওটি আছে সেখানে ইরানের জেনারেল ও কমান্ডাররা নিজের চোখে সরাসরি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে গিয়েছিলেন, যার কারণে এই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আলোচনার কেন্দ্রে এসেছে। আইডিএফের এক কর্মকর্তা অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার বলেছেন ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে খুব সিরিয়াসলি নিচ্ছে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র আমাদের জন্য বড় ধরনের হুমকি, ঠিক যেমন পারমাণবিক কর্মসূচি। যে ইরানকে এতদিন পুরো বিশ্ব ও পশ্চিমা দেশগুলো দুর্বল প্রমাণ করার চেষ্টা করছিল, তার অস্ত্রকে দুর্বল দেখাতে চাইছিল, আজ সেই একই ইরানের ছোটখাটো ক্ষেপণাস্ত্রে পশ্চিমা বড় বড় দেশগুলোর অবস্থা নাজুক হয়ে গেছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বক্তব্য দেন। তার সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, 12 দিনের যুদ্ধে আমাদের যে ক্ষতি হয়েছে তার সব কিছু আমরা মেরামত করে নিয়েছে, পুনর্গঠন করে নিয়েছে। এখনও যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে আমাদের পরীক্ষা করে দেখতে পারে। ওদিকে আইএই এর প্রধানের অবস্থাও নড়বড়ে হয়ে গেছে। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন ইরানের কাছে এখনও উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে, যার সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নেই, আর এটি এখন বড় একটি হুমকি। আশ্চর্যের বিষয় হলো ইরান এখন আনুষ্ঠানিকভাবেই সরাসরি সামনে এসে খেলছে। ইরান সরকারিভাবে বলেছে আমাদের দেশের ক্ষেপণাস্ত্র আমাদের দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য। এগুলো কোনো কথাবার্তা বা দর কষাকষির বিষয় নয়। دفاع از کیان ایران توسعه داده شده، نه برای مذاکره. بنابراین به هیچ عنوان قابلیت‌های دفاعی ایران ইরান যেসব শক্তিকে নিজের শত্রু মনে করে তাদের বিরুদ্ধেই এই প্রস্তুতি। অন্যদিকে ইরান সীমান্তের কিছু ছবি দেখাচ্ছে। সীমান্তে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এরা ইরানের সেনাবাহিনী। একদিকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলছে, অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তারা প্রায় প্রতি 3 দিন পর পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। তৃতীয় দিকে অস্ত্র মোতায়েন করে তারা মহড়া চালাচ্ছে। তাই ইসরায়েলের ঘুম উড়ে যাওয়াই স্বাভাবিক। তবে ইরানের শক্তি দেখে শুধু ইসরায়েল নয়, তার বড় ভাইয়েরও অবস্থা খারাপ হয়ে গেছে। এক আমেরিকান নিউজ চ্যানেলে এক মার্কিন সিনেটর বড় সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েল যদি দুর্বল হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে আমেরিকাও দুর্বল হয়ে পড়বে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো খুব বড় হুমকি। আগের হামলার মতো আমাদের আবারও ইরানের উপর হামলা করতে হবে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে রাখতে হবে। ইসরায়েলের এক নিউজ চ্যানেলে অ্যাঙ্কররা কি নিয়ে বিতর্ক করছেন সেটা শুনুন। এই সেই ভিডিও যেখানে ইসরায়েলি চ্যানেলের অ্যাঙ্কররা আলোচনা করছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আমরা জিততে পারবো না। আমরা চাইলে তাদের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে পারি, কিন্তু তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি ধ্বংস করতে পারি না। তাই প্রতি 6 মাস অন্তর এলোমেলোভাবে আমাদের ইরানের উপর হামলা চালাতে হবে। আমরা তোমাদের বাপের দেশ নই, নতুন করে হামলা করেই দেখাও একবার। আমি ব্যক্তিগতভাবে ইসরায়েলকে বলছি, নেতানিয়াহু তুমি একবার করে দেখাও, তারপর ওদিক থেকে যখন বিসমিল্লাহ শুরু হবে
তখন তোমাদের সত্যিকারের চেহারা বেরিয়ে আসবে। আরেকদিকে নেতানিয়াহু চাচা আমেরিকা যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন এবং ইরানের উপর হামলার পূর্ণ পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। রিপোর্ট অনুযায়ী সব নথিপত্র সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা যাবেন, আর নেতানিয়াহু সেখানে পৌঁছে চেষ্টা করবেন ইরানের উপর হামলার অনুমতি নিতে ও আমেরিকাকে রাজি করাতে। যেমন পাড়া মহল্লায় কেউ বড় ভাই সাজার চেষ্টা করে, দুর্বল কাউকে মারধর করে, কিন্তু হঠাৎ একদিন সেই দুর্বল লোকটাই পুরো মহল্লার সামনে সেই বড় ভাইকে মারতে শুরু করে, ভালোভাবে পিটিয়ে দেয়। তখন সেই বড় ভাই বলে, এই লোকটা শুধু আমার জন্য নয়, তোমাদের সবার জন্য হুমকি। আজ আমাকে মারছে, কাল তোমাদের মারবে, পুরো মহল্লার সবাইকে মারবে, দেখে নিও। ঠিক এটাই এখন আমেরিকার অবস্থা। এদিকে একজন মার্কিন সিনেটর বলেছেন, ইরান শুধু আমাদের জন্য নয়, পুরো ইউরোপের জন্যই হুমকি। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো বোকা যারা মনে করে ইরান তাদের জন্য হুমকি নয়। অন্যদিকে ইরান তাদের দেশেই এক ব্রিটিশ নারীকে গ্রেফতার করেছে। অভিযোগ করা হয়েছে তিনি ইরানের ভেতর থেকেই ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিলেন। চলুন আরেক দিকে যাই। লেবাননের ক্ষেত্রে তো ইসরায়েল ও আমেরিকার বন্ধুত্বের কথা বলা হয়, তাহলে বন্ধুর সঙ্গে ইসরায়েল কি করছে? আসুন লেবাননের দৃশ্য দেখায়। ইসরায়েল লেবাননের উপর ভয়ঙ্করভাবে বোমাবর্ষণ করেছে। শুনুন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার ৭৩ দিন হয়ে গেছে, আর এই ৭৩ দিনের মধ্যে তারা ৮৭৫ বার যুদ্ধবিরতি ভেঙেছে এবং ৪১১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটাই ইসরায়েলের যুদ্ধবিরতি। আমি যদি গাজার দৃশ্য দেখাই, জানি আপনারা হয়তো গাজার খবর শুনতে চান না, কারণ আপনাদের মন কষ্টে ভরে যায়। আমরা আর সহ্য করতে পারি না। আর এমনিতেই আমরা মুসলমান, আমরা তো এমনিতেই অসহায় অবস্থায় আছি, তবু দেখতেই হয়। দৃশ্যটা দেখুন, আল্লাহু আকবার। বৃষ্টির কারণে যখন জীর্ণ বাড়িগুলো ধসে পড়ে, তখন সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে গাজার এক ফিলিস্তিনি ভাই তার প্রিয়জনদের পরিবারের লোকজনকে খুঁজে বেড়াচ্ছে। গাজার ভেতরে এভাবেই গড়ে প্রতি ৫-৬টি জীর্ণ ভবনের একটি ফেটে চুরমার হয়ে গেছে, এভাবেই ধসে পড়ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ইসরায়েলের কাছ থেকে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযুক্ত অস্ত্র কিনেছে, যেগুলো ইসরায়েল গাজার ভেতরে পরীক্ষা করেছিল। এদিকে রিপোর্ট অনুযায়ী গাজার যেসব এলাকায় ইসরায়েলি উপস্থিতি রয়েছে, সেখানে তারা স্থায়ী ঘাঁটি তৈরি করছে। অর্থাৎ বুঝে নিন, গাজার ভেতর থেকে ইসরায়েল আর বের হবে না। সম্মানিত মহোদয়, এই মার্কিন সিনেটরকে আপনারা প্রায়শই দেখে থাকেন। তিনি ইসরায়েলের পক্ষে বক্তব্য দেন। তিনি ইসরায়েলে গিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পরে বক্তব্যে বলেছেন, আমরা সৌদি আরবকে F-35 দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তুরস্ককে নয়। তুরস্ক ন্যাটো সদস্য হলেও আমরা তুরস্ককে F-35 দিতে রাজি নই। তবে এই ব্যক্তি এটাও বলেছেন যে ইসরায়েল পিয়ার পাবলিক রিলেশনস খেলায় হেরে যাচ্ছে। তারা নিজেদের প্রচারণা ঠিকভাবে করতে পারছে না, অর্থাৎ নিজেদের ইমেজ ঠিক করতে পারছে না। সারা বিশ্বে তাদের গালমন্দ হচ্ছে। এরপর তিনি আরও বলেছেন, ইসরায়েল পিয়ার গেমে হারছে ঠিকই, কিন্তু যদি হামাস অস্ত্র না ফেলে, তাহলে ডোনাল্ড ট্রাম্প হামাসের জন্য জাহান্নামের দরজা খুলে দেবেন। বাস্তবে জাহান্নামে কে যাবে সেটা তো মৃত্যুর পরই জানা যাবে। ডক্টরস উইদাউট বর্ডার্সে কাজ করা যে ডাক্তাররা গাজায় যেতে চান এবং ইসরায়েলের কাছে অনুমতি চাইছেন, ইসরায়েল তাদের কাছ থেকে তাদের ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য চাইছে। ইসরায়েল বলছে, আমরা তাদের সব তথ্য যাচাই করব, ব্যাকগ্রাউন্ড চেক করব, তারা ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলিদের বিরুদ্ধে কিনা। সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। আপনি আপনার ফোনে ইনস্টাগ্রাম দেখুন, ফেসবুক বা মেটা দেখুন, কিংবা টিকটক দেখুন। যদিও ভারতে টিকটক নিষিদ্ধ, কিন্তু ওরাকল নামের একটি কোম্পানি, যা ইসরায়েলের সমর্থক, এই ওরাকল কোম্পানি টিকটক অ্যাপটি কিনে নিয়েছে। ওদিকে গাজায় থাকা ডাক্তাররা নিজের মুখে বলছেন, গাজার ভেতরে যেসব ঔষধের দরকার, ইসরায়েল সেই ঔষধগুলো গাজার ভেতরে ঢুকতে দিচ্ছে না। This MOH conference about the shortage of medicine and medical disposable in MOH, and actually more than 52% of the medical disposable essential drug list are zero stock. More than 71% of the medical disposable আমেরিকা এমন এক কারাগার তৈরি করেছে যার মাঝখানে জেল আর চারপাশে পানি, সে পানিতে কুমির। এটি দেখার পর ইসরায়েলের চরমপন্থী নেতা বেন গভির প্রস্তাব নিয়ে এসেছেন যে ফিলিস্তিনিদের জন্যও ঠিক এমনই জেল বানানো হোক, মাঝখানে কারাগার, চারদিকে কুমির। অন্যদিকে মুসলমানদের হাত থেকে, আরবদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস তো আগেই চলে গেছে। এখন সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা নেই, কিন্তু ইহুদিরা সেখানে গিয়ে নাচ গান করছে। এবার আপনাদের নিয়ে যায় ওয়েস্ট ব্যাংকে।
এই যে দুই যুবককে আপনি দেখছেন, ইসরায়েলি সেনাবাহিনী ওয়েস্ট ব্যাংকে তাদের দুজনকেই গুলি করে হত্যা করেছে। একটু থামুন, এই বুলডোজারটি দেখুন। ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের বাড়ির উপর দিনরাত অবিরাম বুলডোজার চালানো হচ্ছে। এবার পরের দৃশ্যটি দেখুন। ইসরায়েলি সেটলাররা অর্থাৎ ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনিদের এলাকায় গিয়ে তাদের হয়রানি করছে, ভয় দেখাচ্ছে, মারধর করছে, আর ইসরায়েলি সেনাবাহিনী এতে তাদের সহায়তা করছে। এখন গাজার এই দৃশ্যটি দেখুন। ইসরায়েল দাবি করেছে আমরা হামাসের টানেল ধ্বংস করেছি, কিন্তু আপনারা নিজের চোখে দেখছেন ইসরায়েল সাধারণ মানুষের ভেঙে পড়া জীর্ণ বাড়ি ও ভবনগুলোতে বোমা মেরে একের পর এক উড়িয়ে দিচ্ছে। ওদিকে ইসরায়েল তাদের রিজার্ভের 10,000 সেনাকে স্থায়ীভাবে অস্ত্র দেবে, যাতে যদি কোনোভাবে আবার হামাস ঢুকে তাদের উপর হামলা করে তাহলে তারা 24 ঘন্টায় প্রস্তুত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।